তারিখটা 8ই মার্চ 2026, মাঝরাত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথ স্ট্রেট অফ হরমুজে প্রবেশ করলো একটি বিশাল তেলের ট্যাঙ্কার। চারিদিকে যুদ্ধের দামামা। ইরান আর ইসরায়েলের মিসাইল একে অপরের আকাশসীমা লঙ্ঘন করছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পৃথিবীর সব স্যাটেলাইট র্যাডার থেকে উধাও হয়ে গেল জাহাজটি। কোনো সিগন্যাল নেই, কোনো ট্র্যাকিং নেই, পুরো ডার্ক মোড। বিশ্ব যখন ভাবছে জাহাজটি হাইজ্যাক হলো নাকি ধ্বংস হলো, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হলো দিল্লির এক মাস্টার স্ট্রোক ডিপ্লোমেসি। মাত্র 3টি ফোন কল আর পুরো যুদ্ধের সমীকরণ বদলে গেল ভারতের জন্য। আজকের এপিসোড শুধু একটি জাহাজের গল্প নয়, বরং আধুনিক ভূরাজনীতিতে ভারতের স্ট্র্যাটেজিক সাইলেন্সের এক অবিশ্বাস্য দলিল। নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়া টুডের যে ইনভেস্টিগেটিভ রিপোর্টটি দেখছেন সেটি ভালো করে লক্ষ্য করুন। এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে কিভাবে একজন অভিজ্ঞ ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বে এই বিশাল সেনলং জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু কেন এই ইনভিজিবল হওয়ার প্রয়োজন পড়ল? রিপোর্ট অনুযায়ী জাহাজটি যখন পারস্য উপসাগরের প্রবেশদ্বারে পৌঁছায় তখন চারপাশের পরিস্থিতি ছিল ভয়াবহ। হুতি বিদ্রোহী থেকে শুরু করে ইরানের রিভলিউশনারি গার্ড সবার করা নজরদারি চলছে এই এলাকায়। ইন্ডিয়া টুডে জানাচ্ছে ঠিক এই সংকটকালীন মুহূর্তে জাহাজটির এআইএস অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা সহজ কথায় তার জিপিএস ট্র্যাকার বন্ধ করে দেওয়া হয়। আধুনিক নৌবিজ্ঞানে একে বলা হয় গোয়িং ডার্ক, অর্থাৎ জাহাজটি সমুদ্রে থাকলেও পৃথিবীর কোনো সিভিলিয়ান রেডারে তার অস্তিত্ব নেই। কিন্তু এখানেই আসল রহস্য। সাধারণত কোনো জাহাজ এমনটা করলে আন্তর্জাতিক নৌবাহিনী বা টহলরত যুদ্ধজাহাজগুলো তাকে সন্দেহজনক মনে করে আক্রমণ করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জাহাজটির ক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি। বরং রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে এই ডার্ক মোডে থাকা অবস্থাতেও জাহাজটি একটি নির্দিষ্ট এবং সুরক্ষিত রুট দিয়ে এগিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যেখানে খোদ আমেরিকার মতো সুপার পাওয়ারের জাহাজ বা ইউরোপীয় ইউনিয়নের কন্টেনার শিপগুলো হরমুজ প্রণালীতে ড্রোন এবং মিসাইল হামলার আশঙ্কায় থমকে দাঁড়িয়েছে, সেখানে ভারতের এই তেলের ট্যাঙ্কারের জন্য কেন এক বিশেষ রেড কার্পেট বিছিয়ে রাখা হলো? কেন ইরান ভারতের জন্য আলাদা একটি এনক্রিপ্টেড সিকিউরিটি কোড বা গোপন সিগন্যাল বরাদ্দ করলো? এটা কি কেবল কোনো বিজনেস ডিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির কোনো সুদূরপ্রসারী মাস্টার স্ট্রোক? এই রহস্যের গভীরতা বুঝতে হলে আমাদের বর্তমান থেকে কিছুটা পিছিয়ে গিয়ে পর্দার আড়ালের সেই কূটনৈতিক যুদ্ধের টাইমলাইনটা দেখতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, জিওপলিটিক্সে একটা কথা আছে, যিনি হরমুজ নিয়ন্ত্রণ করবেন তিনি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন। এটি এমন একটি সরু পথ যার একদিকে ইরান, অন্যদিকে ওমান এবং ইউএই। প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 25% এই পথ দিয়ে যাতায়াত করে। ভারতের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আমদানিকৃত জ্বালানির অর্ধেকের বেশি আসে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। এই আর্টিকেলে দেখুন, দ্য হিন্দু জানাচ্ছে যে সৌদি আরব থেকে আসা 1,35,000 মেট্রিক টন তেল নিয়ে জাহাজটি যখন মুম্বাই বন্দরে নোঙর করলো তখন ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত হলো। কিন্তু এই পথটি এখন একটি ওয়ার জোন। ইরানের রিভলিউশনারি গার্ড ঘোষণা করেছে তাদের অনুমতি ছাড়া কোনো শত্রু জাহাজ এখান দিয়ে যেতে পারবে না। বিশেষ করে যে জাহাজগুলোর সাথে ইসরায়েলের বা আমেরিকার কোনো না কোনো সংযোগ আছে সেগুলো এখন সরাসরি টার্গেট। এই পরিস্থিতিতে ভারত কিভাবে নিরাপদ করিডর পেল? এখানেই কাজ করছে ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি। এবার এই ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইনটির দিকে বিশেষভাবে নজর দিন। এখানে কেবল একটি সাধারণ ফোন আলাপের কথা বলা হয়নি, বরং এটি ছিল একটি অত্যন্ত জটিল ডিপ্লোম্যাটিক চেসবোর্ডের চাল। গত 28শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চের মধ্যে, অর্থাৎ যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক আগ্নেয়গিরির মুখে, তখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অন্তত 3 বার সরাসরি হটলাইনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। এই ফোন আলাপগুলোর টাইমিং ছিল দেখার মতো। যখন পশ্চিমী দেশগুলো ইরানকে নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির ভাষায় কথা বলছিল, তখন জয়শঙ্কর ব্যবহার করলেন ভারতের সেই চিরচেনা রিয়েল পলিটিক কৌশল। এই আলোচনায় কোনো প্রোটোকল ছিল না, কোনো ফাঁকা হুমকি ছিল না, ছিল অত্যন্ত সলিড এবং প্রফেশনাল আলোচনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্ট অনুযায়ী জয়শঙ্কর এখানে ব্রিক্স এবং ভারতের দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্কের দোহাই দিয়ে স্পষ্ট করে দেন যে ভারত কোনো আঞ্চলিক যুদ্ধে পক্ষ নিতে ইচ্ছুক নয়, কিন্তু ভারত তার এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তার প্রশ্নে এক চুলো পিছু হটবে না। ভারত ইরানকে অত্যন্ত কৌশলী একটি বার্তা দেয়, আমাদের কয়েক হাজার নাবিক এই মুহূর্তে সমুদ্রে আছে, আর ভারতের সাধারণ মানুষের রান্নাঘরের জ্বালানি এই পথ দিয়েই আসে। এই সরবরাহ চেন ব্যাহত হওয়া মানে ভারতের অর্থনীতির উপর সরাসরি আঘাত, আর ভারতের এই স্পষ্টবাদিতায় কাজ করে ম্যাজিকের মতো। ফলাফলটা কি হলো? ইরান শুধু জাহাজটিকে পথই দিল না, বরং পর্দার আড়ালে ভারতীয় জাহাজের জন্য একটি ইনভিজিবল করিডর বা অদৃশ্য করিডর তৈরি করে দিল। যেখানে অন্যান্য দেশের জাহাজের জন্য হরমুজ ছিল একটি মৃত্যুফাদ, সেখানে ভারতীয় পতাকাবাহী জাহাজের জন্য এটি হয়ে উঠল একটি নিরাপদ হাইওয়ে। একই সময় কি ঘটেছিল বাকিদের সাথে? যখন এক্সপ্রেস রোম এবং ময়ূরী নারী নামে দুটি বড় আন্তর্জাতিক জাহাজ তেহরানের সতর্কবার্তা উপেক্ষা করে এগোতে চেয়েছিল, তারা সাথে সাথেই মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ঠিক সেই আগুনের গোলার মাঝখান দিয়েই ভারতের তেলবাহী ট্যাঙ্কারগুলো পার হয়ে যাচ্ছিল কোনো বাধা ছাড়াই। এটাকে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। অর্থাৎ বিশ্বের বড় শক্তিগুলো যখন একে অপরের দিকে অস্ত্র তাক করে আছে, ভারত তখন তার পুরনো বন্ধুত্বের পুঁজি বিনিয়োগ করে নিজের জাতীয় স্বার্থ আদায় করে নিচ্ছে। এই ঘটনার পর অনেক আন্তর্জাতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভারত কি তবে পুরোপুরি ইসরায়েলপন্থী হয়ে গেল? বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স কখনোই সাদা কালোর মতো সরল হয় না। এর বাস্তবটা অনেক বেশি ধূসর এবং জটিল। একদিকে ইসরায়েল হলো ভারতের অন্যতম বিশ্বস্ত ডিফেন্স পার্টনার। আমাদের কার্গিল যুদ্ধ থেকে শুরু করে আমাদের আধুনিক ড্রোন প্রযুক্তি, বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম কিংবা গোয়েন্দা তথ্য আদান প্রদান, সব ক্ষেত্রেই তেল আবিবের অবদান অনস্বীকার্য। ভারতের সামরিক আধুনিকীকরণে ইসরায়েল এক কথায় অপরিহার্য। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখুন, ইরান আমাদের জন্য কোনো সাধারণ বন্ধু নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যাসেট। আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশের জন্য ভারত চাবাহার বন্দর প্রকল্পে $বিলিয়ন বিনিয়োগ করেছে। পাকিস্তান ও চীনকে পাশ কাটিয়ে এই বাণিজ্যিক করিডরটি ভারতের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক বিশাল লাইফলাইন। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, সামান্যতম একটি ভুল বিবৃতি বা ভুল পদক্ষেপ মানেই হরমুজ প্রণালীর দরজা ভারতের জন্য বন্ধ হয়ে যাওয়া। আর হরমুজ বন্ধ হওয়া মানেই ভারতের বাজারে জ্বালানির হাহাকার। ভাবুন তো, যদি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, তবে আমাদের দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কোন পর্যায়ে পৌঁছাবে? পেট্রোল ডিজেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর, যা সরাসরি আমাদের মধ্যবিত্তদের পকেটে টান দেবে। তাই ভারত এখানে কোনো আবেগ দিয়ে নয়, বরং নিখুঁত অঙ্কে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য বজায় রাখছে। ভারতের কূটনীতি আজ এমন এক শিখরে পৌঁছেছে যেখানে ইরান মনে করে ভারত তাদের কোনো শত্রু নয়, বরং বিপদের সাথী। অন্যদিকে ইসরায়েল ভারতকে মনে করে তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং অকৃত্রিম বন্ধু। আর আমেরিকার চোখে ভারত হলো তাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং প্রয়োজনীয় অংশীদার। এই যে ট্রায়াঙ্গুলার ডিপ্লোমেসি বা ত্রিমুখী কূটনীতি আমরা দেখছি, এটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে ভারতের কয়েক দশকের ধৈর্যশীল কূটনৈতিক পরিশ্রম আর দূরদর্শিতা লুকিয়ে আছে। বিশ্ব যখন দুই মেরুতে বিভক্ত হয়ে লড়ছে, ভারত তখন নিজের অক্ষে থেকে দাবার চালগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় চালছে। এই আর্টিকেলের হেডলাইনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এটি ভূরাজনীতির এক ক্লাসিক উদাহরণ। মডার্ন ডিপ্লোমেসি রিপোর্ট করছে যে ভারত ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা লিখিত চুক্তি হয়নি, অথচ পর্দার আড়ালে ভারতীয় তেলের ট্যাঙ্কারগুলো ঠিকই নিরাপদে পার হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্লাসিবল ডিনায়াবিলিটি। অর্থাৎ কাজটা হচ্ছে ঠিকই, কিন্তু কাগজে কলমে কোনো প্রমাণ রাখা হচ্ছে না, যাতে তৃতীয় কোনো পক্ষ বা কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। এটা হলো এক ধরনের ওপেন সিক্রেট। সবাই জানে কি হচ্ছে, কিন্তু কেউ আঙুল তুলতে পারবে না। কিন্তু এই নিছক কূটনীতির পেছনে ছিল ভারতের নৌবাহিনীর এক কঠোর পাহারা। আপনারা কি জানেন, এই উত্তাল সময়েও ভারতের নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি পারস্য উপসাগরে তাদের অপারেশন সংকল্প
পূর্ণ শক্তিতে চালু রেখেছে। গত 28শে ফেব্রুয়ারি থেকেই ভারত সরকার দিল্লিতে একটি অত্যন্ত হাইটেক 24 ঘন্টার ওয়ার রুম বা কন্ট্রোল রুম খুলেছে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে থাকা প্রতিটি ভারতীয় পতাকাবাহী জাহাজকে প্রতি সেকেন্ডে ট্র্যাক করা হচ্ছে। এখন আসা যাক সেই রহস্যময় ডার্ক মোডের বিষয়ে। সেনলং জাহাজটি যখন তার AIS বা সিগন্যাল ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, সেটা কোনো যান্ত্রিক গোলযোগ বা ক্যাপ্টেনের খামখেয়ালিপনা ছিল না। এটি ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত সাইলেন্স মিলিটারি গ্রেড প্রিপারেশন। সহজ ভাষায় বললে, ভারত এবং ইরান একটি গোপন বোঝাপড়ায় পৌঁছেছিল, যেখানে ভারতীয় জাহাজগুলো তাদের ডিজিটাল সিগন্যাল বন্ধ করে দেবে যাতে গ্লোবাল রেডারে তাদের ধরা না যায়, আর ইরানের কোস্টাল ব্যাটারিগুলো তাদের জন্য একটি নিরাপদ লেন বা সেফ প্যাসেজ ছেড়ে দেবে। এটি আধুনিক যুদ্ধের এক অদ্ভুত এবং নতুন রূপ। এখানে শত্রুকে হারানোর জন্য সবসময় মিসাইল ছোড়ার প্রয়োজন হয় না, বরং সঠিক সময়ে রেডার থেকে নিজেকে সরিয়ে নেওয়া আর সঠিক দেশের সাথে গোপন হটলাইনে যোগাযোগ রাখাই হলো আসল জয়। ভারত বুঝিয়ে দিয়েছে, আজকের বিশ্বে শক্তি শুধু গোলা বারুদে নয়, বরং সঠিক সময়ে সঠিক ইনফরমেশন আর ট্যাকটিক্যাল সাইলেন্সের মধ্যেও লুকিয়ে থাকে। অস্ত্র না চালিয়েই এই তেল যুদ্ধের ময়দানে ভারত কার্যত এক সাইলেন্ট উইনার। মিডল ইস্ট মনিটরের এই রিপোর্টটি দেখুন। ইরানের দূত পরিষ্কারভাবে ভারতের এই বিশেষ মর্যাদার কথা স্বীকার করেছেন, কিন্তু এই গেমটি অনেক লম্বা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত যেভাবে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে নিজের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, ঠিক একইভাবে এই মধ্যপ্রাচ্যের সংকটেও ভারত নিজের রাস্তা আলাদা করে নিয়েছে। বিশ্ব যখন যুদ্ধের লাইভ ফুটেজ দেখছে, স্টক মার্কেট যখন আতঙ্কে কাঁপছে, ঠিক তখন নিঃশব্দে একটি তেলের জাহাজ মুম্বাই বন্দরে ঢুকে পড়া। এটাই হলো নিউ ইন্ডিয়ার পাওয়ার প্লে। এখানে কোনো নাটক নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, আছে শুধু সঠিক সময়ে সঠিক যোগাযোগ এবং স্মার্ট ডিপ্লোমেসি। বন্ধুরা, আজকের এই পুরো ঘটনা বিশ্লেষণ করলে একটা জিনিস পরিষ্কার: 21 শতকে শক্তি শুধু মিসাইল বা ট্যাঙ্কে মাপা যায় না। আসল শক্তি হলো কার সাথে আপনার কথা বলার অধিকার আছে। ভারত আজ সেই জায়গায় পৌঁছেছে যেখানে তারা রাশিয়ার সাথেও কথা বলতে পারে, আবার ইউক্রেনের সাথেও পারে, ইরানের সাথেও পারে, আবার ইসরায়েলের সাথেও পারে। এই যে ভারত যুদ্ধের মাঝেও নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করলো, এটা কি কেবল ভাগ্য, নাকি বছরের পর বছর ধরে গড়ে তোলা অত্যন্ত সূক্ষ্ম কূটনীতি? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই জিওপলিটিক্যাল বিষয়গুলো বুঝতে চান। আর হ্যাঁ, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।